প্রিয় ছাত্র ছাত্রীদের সুবিধার্থে আবার 5 নম্বর স্কুল ফিজিক্যাল সায়েন্সের নিয়ে চলেছি। তাহলে দেখো 5 নম্বর স্কুল 143 পেজে আছে। তাহলে সেটার অ্যান্সারগুলো কি আছে। তাহলে প্রথমে কি আছে, প্রধান গ্রিন হাউস গ্যাসটি হলো কি, কার্বন ডাইঅক্সাইড। প্রধান গ্রিন হাউস গ্যাসটি হলো কার্বন ডাইঅক্সাইড। দ্বিতীয় কোশ্চেনটা কি আছে, কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলির গতিশক্তি শূন্য হয়। তাহলে সেটা হয়ে যাবে 0 কেলভিন উষ্ণতায়। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8 আর 24 গ্রাম ভরের ওই গ্যাসের এসটিপিতে আয়তন হবে কত হবে। তাহলে দেখো এটা ক্যালকুলেশন আছে, এটার অ্যান্সার হয়ে যাবে 33.6 লিটার। তাহলে কেমন করে হলো সেটা দেখে নাও। তাহলে দেখো এটা তোমার এটা কি আছে, সবাই পজ করে দেখে নেবে বা পজ করে লিখে নেবে। তাহলে বাষ্প ঘনত্ব কত, আমার 8 দেওয়া আছে। তাহলে বাষ্প ঘনত্ব যদি 8 হয় তাহলে আণবিক ঘনত্ব তার ডাবল হয়। তাহলে ডাবল, তাহলে কত হয়ে যাবে 16। তাহলে যেই মৌলটা দেওয়া আছে তার আণবিক ভর পেয়ে নিলাম কত, বা আণবিক ঘনত্ব 16 পেয়ে নিলাম। তাহলে কোনো মৌলের আণবিক ভর বা আণবিক ঘনত্ব যদি পেয়ে নিই তাহলে সেটাই হয়ে যায় তার 1 মোল। তাহলে 1 মোলের আমরা জানি 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হয়, 22.4 লিটার। তাহলে 1 মোল সমান এখানে কত, 16 গ্রাম। তাহলে 16 গ্রাম ভরের ওই গ্যাসের এসটিপিতে আয়তন কত হয়ে যাবে, 22.4 লিটার। তাহলে 1 গ্রামে কত হবে, 24 গ্রামে কত হবে। তাহলে এটা তোমাকে কাটাকাটি করতে হবে, কাটাকাটি করলেই তোমার চলে আসবে 33.6 লিটার। তাহলে পজ করে সবাই লিখে নেবে। আসো তারপরে দেখো, তারপরে এটা তো হলো, হ্যাঁ। তাহলে তাপ পরিবাহিত সর্বাধিক, তাহলে তাপ পরিবাহিত সর্বাধিক কোনটির, তামার, রূপোর, হীরের না অ্যালুমিনিয়াম। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অ্যালুমিনিয়াম, না হীরের, অ্যালুমিনিয়াম বলছি। তাহলে হীরের। তাহলে এবার দেখো কি বলছে, 1.5 প্রতিসারাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমের আলোর বেগ কত। তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ তোমার দেওয়া আছে সি। তাহলে ওই মাধ্যমে আলোর বেগ কত হবে সেটা বের করতে হবে। তাহলে কিভাবে বের করবে দেখো, তাহলে আলোর প্রতিসারাঙ্ক মিউ সমান দেওয়া আছে কত, 1.5। তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ কত, সি দেওয়া আছে। তাহলে মাধ্যমের আলোর বেগটা আমাকে বের করতে বলেছে, তাহলে জিজ্ঞাসা। তাহলে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে প্রতিসারাঙ্ক মিউ সমান শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে এইটাকে যদি আমি এখানে নিয়ে আসি আর এইটাকে এখানে নিয়ে চলে আসি, এটা যেহেতু সমীকরণ আছে, তাহলে মাধ্যমের আলোর বেগ সমান কি, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই মিউ বা প্রতিসারাঙ্ক। তাহলে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত দেওয়া আছে, সি। তাহলে সি আর মিউ এর মান কত দেওয়া আছে, 1.5। তাহলে এখানে আমি দশমিকটা যদি উঠিয়ে দিই তাহলে কত হলে, উপরে একের পরে একটা শূন্য চলে আসবে, কারণ একটার পরে দশমিক আছে। এটাকে কাটাকাটি করলে কত যাবে, 2/3। তাহলে গুণ করলে গিয়ে উপর 2c/3। তাহলে অ্যান্সার হয়ে যাবে এটা 2c/3। কত নম্বর আছে তোমার, সি নম্বর অ্যান্সারটা। তাহলে দেখো বক্রতা বৃদ্ধিতে গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য কী হয়, বৃদ্ধি পায়। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল বি নম্বরটা। তারপরে দেখো 7 নম্বর কে হচ্ছে ভোল্ট ইন্টু কুলম, যে রাশির একক সেটি হলো কার্য। কেন, ডাব্লু ইকুয়াল আমরা জানি কিউ ইন্টু ভি। তাহলে ডাব্লু হচ্ছে কার্য, কিউটা তোমার কি আধান, আধানের একক কি কুলম, আর ভিটা কি বিভব প্রভেদ ভোল্ট। তাহলে ডাব্লু ইকুয়াল কিউ ইন্টু ভি, এই সূত্রটা তোমার জানা থাকলে অবশ্যই এই অ্যান্সারটা তোমরা পারবে। তাহলে এটা হয়ে যাবে কার্য। তাহলে আর 1.8 কী বলছে, বাল্যচক্রের কোন তরল ব্যবহৃত হয়, সেটা হয়ে যাবে অ্যান্সার পারদ। তারপরে
1.9, তাহলে 1 মেগাভোল্ট সমান কত নিউক্লিয়ার শক্তি? তাহলে 1 মেগাভোল্ট সমান কত নিউক্লিয়ার শক্তি? এটা হয়ে যাবে 1.6 ইন্টু 10⁻⁻13 জুল। তারপরে পেজ দেখো, তারপর পেজ কি বলেছে দেখা যাক। তাহলে দেখা যাচ্ছে, তাহলে কি বলেছে 10 নম্বর, প্রথম পর্যায় এবং তৃতীয় পর্যায়ের মৌলর সংখ্যার অন্তর কত? এটা হয়ে যাবে 6 নম্বর। এটা বি দেওয়া ছিল, আমি কেটে 6 করেছি, কেন বিটাই 6 হবে। তোমার বি এর বি অ্যান্সার দেওয়া ছিল, তাহলে কেটে আমি 6 করেছি, এটার অ্যান্সার হয়ে যাবে 6, এই 8টা হবে না। তাহলে কেন 6 হবে? তাহলে প্রথম পর্যায়ে আমরা জানি, তোমরা আধুনিক পর্যায় সারণীতে দেখলে প্রথম পর্যায়ে তোমার মৌল সংখ্যা আসবে 2টি, তারপরে 8টি, তারপরে 8টি, তারপরে 18, 18, 32। তাহলে প্রথম অতটা তাহলে জানার দরকার নেই এখানে, তাহলে প্রথম আর তৃতীয় জানলেই হবে। তাহলে প্রথম আর তৃতীয়র অন্তর বলেছে, তাহলে অন্তর মানে কি? বিয়োগফল। তাহলে 2 থেকে 8 বাদ দিলে কত? 6। তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার 6। তারপরে দেখো 11 নম্বর কি বলছে, প্রদত্ত কোন যৌগটি আয়নীয় যৌগ নয়? তাহলে এটা হয়ে যাবে তোমার জল। জল তোমার আয়নীয় যৌগ নয়। তারপরে বলেছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে ঘটে। ক্যাথোডে ঘটে তোমার বিজারণ। তারপরে দেখো 13 নম্বর কোশ্চেন কি বলেছে, ন্যাচারাল বিকারকের সাহায্যে শনাক্ত করা যায় অ্যামোনিয়া NH3। তারপরে 14টা কি বলেছে, কোন অ্যানায়নের উপস্থিতিতে লোহার দ্রুত মরচে পড়ে? তাহলে এটা হয়ে যাবে ক্লোরিন মাইনাস আয়ন। আরেকটা আছে তোমার সালফার মাইনাস আয়ন SO4 মাইনাস। তাহলে এটার সাহায্যে তোমার, আর ওই এটা ক্লোরিন দেওয়া আছে তাই ক্লোরিন উত্তর, আর SO4 2 মাইনাস যদি দেওয়া থাকতো তাহলে সেটা হতো। তাহলে এখানে তো তোমার ক্লোরিন দেওয়া আছে, তাহলে এটা উত্তর হয়ে যাবে। তারপর দেখো 1.5 কি বলেছে, এলপিজির প্রধান উপাদান মিথেন। তাহলে তোমাদের এমসিকিউ শেষ। তারপরে দেখো এসিকিউ। এসিকিউ কি বলেছে দেখো, প্রথমটা, বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্রমহ্রাসমান উষ্ণতার স্তর বলা হয়? এটা হয়ে যাবে ট্রপোস্ফিয়ার। তোমরা সবাই দেখেছো ট্রপোস্ফিয়ারে উষ্ণতা বৃদ্ধির না উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমে। তাহলে প্রতি 1 কিলোমিটারে কতটা কমছে? প্রতি 1 কিলোমিটারে কমছে তোমার 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড। তার জন্যে ট্রপোস্ফিয়ারকে উষ্ণতা ক্রমহ্রাসমান উষ্ণতার স্তর বলা হয়। তাই 2-2 কি বলেছে দেখো, বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চলটির নাম লেখো। বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চলটির নাম হচ্ছে মেসোস্ফিয়ার। তারপর অথবা কি হচ্ছে, বায়ুমণ্ডলের ওজোন স্তর ধ্বংসের কোন গ্যাস অনুঘটকের কাজ করে? তোমাকে মনে রাখতে, কোন অনুঘটক, কোন গ্যাস ধ্বংস করে সেটা বলেনি। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে ক্লোরিন, বা যে সমস্ত হ্যালোজেন মৌল আছে সমস্তটা বললেই হবে, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, এই সমস্ত গ্যাসগুলা। তাহলে দেখো 2.3 বাল্যচক্র বলছি, চার্লসের সূত্রের ভি বনাম টি লেখচিত্রটি কি প্রকৃতির? এটা হয়ে যায় তোমার লেখচিত্রের হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে 2.4 কত বলেছে, কত কেলভিন উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ 0 হবে? এটা হয়ে যাবে 0 কেলভিন উষ্ণতায়। 5 নম্বর কি বলেছে, কোনো তরলের প্রকৃত প্রসারণ, তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে কি করে না? এটা হয়ে যাবে তোমার করে না। তাহলে করে বলেছে, তাহলে মিথ্যা। কেন? তোমার প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান আমরা কি জানি? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান জানি তরলের প্রসারণ আর হচ্ছে তোমার পাত্রের প্রসারণ। তাহলে পাত্রের প্রসারণ যদি হয় বেশি, তাহলে তরলের কি আপাত প্রসারণটা কমে যাবে, তাহলে ওই জন্য এটা হয়ে যাবে মিথ্যা। আদর্শ কুপরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান কত হবে? তাহলে আদর্শ কুপরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান হয়ে যাবে তোমার ওয়াসিম। তাহলে এটা হয়ে যাবে তোমার ওয়াসিম। তারপরে 2.6 দেখো, একটি উভ উত্তল লেন্সের ফোকাসে রাখা বিন্দু উৎস থেকে
আলোক রশ্মির গুচ্ছ লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের পর তাদের প্রকৃতি কীরূপ হবে বা কি হবে, কি বলেছে? তাহলে এইটা হয়ে যাবে তোমার, যদি তোমার ফোকাসে রাখা হয় তাহলে সেটা কি হয়ে যাবে, তোমার মূল যেটা প্রধান অক্ষ আছে তার সমান্তরালভাবে নির্গত হবে, আর সমান্তরালভাবে নির্গত হবে, আর তোমার যে প্রতিবিম্বটা হবে সেটা বস্তুর আকারের থেকে বড় হবে এবং আবঝা হবে। তারপরে 2.7 কি বলেছে, একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও রৈখিক বিবর্ধন 1.5 হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে? তাহলে দেখো 2 এটা ক্যালকুলেশন আছে, তাহলে রৈখিক বিবর্ধন সমান আমরা একটা সূত্র পড়েছিলাম, কি দেখো রৈখিক বিবর্ধন সমান কি জানে, তাহলে এখানে দেওয়া কি কি আছে, দেওয়া আছে তোমার বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, রৈখিক বিবর্ধন দেওয়া আছে তোমার 1.5। তাহলে আমরা জানি রৈখিক বিবর্ধন এম সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য ভি আর বস্তুর দৈর্ঘ্য ইউ, মানে এটা ডিনোট করা হয় প্রতিবিম্বের দৈর্ঘ্যকে ডিনোট করা হয় ভি দিয়ে আর বস্তুর দৈর্ঘ্যকে ইউ দিয়ে। তাহলে এম সমান কি লিখতে পারি, ভি বাই ইউ। তাহলে আমার এখানে কি চেয়েছে, বস্তুর তোমার প্রতিবিম্বের দৈর্ঘ্য চেয়েছে, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান আমরা কি জানি ভি, ভিটা, তাহলে এটা এদিকে নিজের কোনাকোনি গুণ করে দিলাম, তাহলে ভি সমান এম ইন্টু ইউ। তাহলে এম কত দেওয়া আছে 5, ইউ কত দেওয়া আছে তোমার 1.5, তাহলে দশমিক উঠে দিলে কি হলো 10, তারপরে 5 দুগুণে 10, তাহলে 15কে 2 দিয়ে ভাগ করলে 7.5 সেন্টিমিটার হবে। তাহলে বুঝে গেলে এটা, তাহলে কত হলো 2.7 হয়ে গেল। তারপরে দেখো 2.8, একটি আদর্শ ভোল্টমিটার রোধ কত হওয়া উচিত? তাহলে আদর্শ ভোল্টমিটার রোধ হয়ে যাবে তোমার অসীম, আদর্শ ভোল্টমিটার রোধ হওয়া উচিত অসীম। 2.9, আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ কোন সূত্র থেকে পাওয়া যায়? এটা হয়ে যাবে তোমার লেঞ্জের সূত্র থেকে। আবিষ্ট তড়িৎচালকের বলের অভিমুখ পাওয়া যায় তোমার লেঞ্জের সূত্র থেকে। তাহলে কত নম্বর হয়ে গেল, 9 হয়ে গেল। 10 নম্বর কি বলেছে দেখো, কোন তেজস্ক্রিয় রশ্মির নির্গমনে পরমাণুর ক্রমাঙ্ক অপরিবর্তিত থাকে? তাহলে এইটা হয়ে যায় তোমার গামা। দেখো যদি আলফা কণা নিঃসরণ হয় তাহলে পরমাণু ক্রমাঙ্ক কত 2 কমে, আর বিটা কণা নিঃসরণ হলে কি হয় 1 বাড়ে, আর তোমার গামা কণা নিঃসরণ হলে পরমাণু ক্রমাঙ্কের কোনো পরিবর্তন হয় না। অথবা কি আছে, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কোন শক্তিতে রূপান্তরিত হয়? নিউক্লিয়ার রিঅ্যাক্টরে তোমার নিউক্লিয় শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তারপরে দেখো, তারপরে ডান দিক আর বাম দিক, ক্ষার ধাতু এখানে কি হয়ে যাবে, ক্ষার ধাতুটা হয়ে যাবে তোমার সোডিয়াম, তাহলে এটা হয়ে যাবে ক্ষার ধাতু সোডিয়াম। আয়রনের সংকর ধাতু হয়ে যাবে তোমার ইনভার। নিক্টোজেন হয়ে যাবে তোমার নাইট্রোজেন। আর বিমানের কাঠামো তৈরি করতে লাগে ডুরালুমিন। তাহলে হয়ে গেল বাম দিক ডান দিক। তারপরে কি বলছে, একটি ধাতব মৌল এম একটি আয়নীয় যৌগ MCl3 গঠন করে, তাহলে এম ধাতুর যোজ্যতা কক্ষে কটি ইলেকট্রন আছে? তাহলে এটা হয়ে যাবে 3। মানে এখানে MCl3 আমরা কি জানি, যে কোনো যৌগের যোজ্যতা কি হয়ে যায়, টোটাল যোজ্যতা 0 হয়। তাহলে এখানে Cl3 আছে, Cl যেটা 3 আছে, তাহলে Cl3 কি, তাহলে Clটা -1 হয়, তাহলে 3টা মাইনাস, তাহলে এখানে কত হবে 3টা প্লাস। তাহলে 3টা প্লাস হলে কি বাইরের কক্ষে 3টা ইলেকট্রন যেটা থাকবে সেটা হয়ে যায় তোমার যোজ্যতা ইলেকট্রন। তারপরে কি বলেছে, জলে তড়িৎ বিশ্লেষণের অ্যানোডে 10 ml O2 জমা হলে ক্যাথোডে কি পরিমাণ H2 জমা হবে?
তাহলে এইটা হয়ে যাবে তোমার, এটা তোমার তো এসে আছে ওই, এটা তোমার অ্যান্সার হয়ে যাবে দেখো 2:1 অনুপাতে। হাইড্রোজেন আর তোমার অক্সিজেন 2:1 অনুপাতে উৎপন্ন হয়। 2:1 অনুপাতে যদি উৎপন্ন হয় তাহলে এখানে কি দেওয়া আছে তোমার, অক্সিজেন দেওয়া আছে 2:1 অনুপাতে। এখানে তো যেটা তড়িৎ বিশ্লেষণে তুমি দেখবে 115 পেজে আছে প্রান্তিক বইয়ের। তাহলে জলের তড়িৎ বিশ্লেষণের অ্যানোডে এই 2:1 অনুপাতে হাইড্রোজেন না অক্সিজেন 2:2 হয়ে যাবে তোমার, 2টা হয়ে যাবে হাইড্রোজেন আর 1টা হয়ে যাবে অক্সিজেন। তাহলে এখানে কত দেওয়া আছে, হাইড্রোজেন দেওয়া আছে তোমার, অক্সিজেন দেওয়া আছে। তাহলে অক্সিজেন যেহেতু এখানে তোমার দেওয়া আছে কত 10 ml, তাহলে আমরা জেনেছি হাইড্রোজেন আর অক্সিজেন অনুপাত 2:1। তাহলে এটা কি যাবে, তাহলে এখানে কি বলেছে হাইড্রোজেন কতটা উৎপন্ন হবে, হাইড্রোজেন কত ডাবল, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 20। তারপরে অথবাটা দেখো, গোল্ড প্লেটিংয়ের সময় অ্যানোড হিসাবে কি ব্যবহৃত হয়। গোল্ড প্লেটিংয়ের সময় অ্যানোড রূপে ব্যবহার করা হয় তোমার গোল্ড, AU। যার প্লেটিং মানে যার প্রলেপ দিব সেটা অ্যানোড রূপে ব্যবহার করা হয়। 14 নম্বর কী বলেছে, তড়িৎ বিশ্লেষণে ভৌত পরিবর্তন না রাসায়নিক পরিবর্তন, এটা হয়ে যাবে তোমার রাসায়নিক পরিবর্তন। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্ত কাজদণ্ড কোন গ্যাসের সংস্পর্শে সাদা ধোঁয়ার সৃষ্টি করে, এটা হয়ে যাবে তোমার সাদা গ্যাস, যেটা হয়ে যাবে অ্যামোনিয়াম সায়ানাইড। অ্যামোনিয়াম সায়ানাইড হচ্ছে তোমার NH4CO না NH4CNO, NH4CNO উত্তর হয়ে যাবে। এটা হলো। তারপর অথবাটা দেখো, ইউরিয়া প্রস্তুতির প্রারম্ভিক দ্রব্যগুলি কি কি। ইউরিয়া প্রস্তুতির প্রারম্ভিক দ্রব্যগুলো কি কি সেটা দেখো। তাহলে ইউরিয়া প্রস্তুতির প্রারম্ভিক দ্রব্যগুলি হয়ে গেল তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলেই সেটা ইউরিয়া প্রস্তুত হয়ে যায়। অ্যামোনিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে কি হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্ত কাজদণ্ড কোন গ্যাসের সংস্পর্শে সাদা ধোঁয়ার সৃষ্টি করে, এটা হয়ে যাবে তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। এটা হবে না, NH4Cl হয়ে যাবে NH4Cl। ইউরিয়া প্রস্তুতির প্রারম্ভিক দ্রব্যগুলি হলো, ইউরিয়া প্রস্তুতির প্রারম্ভিক দ্রব্যটা হয়ে যাবে তোমার অ্যামোনিয়াম সায়ানাইড NH4CNO। আর কি টেস্ট টিউব, বার্নার, মানে অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করলে কি ইউরিয়া প্রস্তুত করা হয়। তাহলে এই প্রস্তুতি করতে প্রয়োজনীয় দ্রব্যগুলো কি, যেগুলো এই প্রস্তুত করতে লাগবে সেই সমস্ত জিনিসগুলো, তাহলে তোমার বার্নার গেরো তাপ দেওয়ার জন্য লাগবে। তারপরে টেস্ট টিউব লাগবে, যেই টেস্ট টিউবে তাপ দিব। তাহলে এই সমস্ত 1 মার্কের আছে, 2-3টা জিনিস লিখলেই হলো। তারপরে 16 নম্বর কী বলেছে, আর্দ্র বাতাসে ফেলে রাখলে তামার ওপর সবুজ বর্ণের যে আস্তরণ পড়ে সেটির রাসায়নিক নাম কি। সেটির রাসায়নিক নাম হচ্ছে কপার কার্বনেট। কপার কার্বনেট CuCO3, এটার অ্যান্সার হয়ে যাবে কপার কার্বনেট। তারপরে এই পেজে দেখো কী আছে, 17 নম্বর CH3CH2CHO এর ইউপ্যাক নাম কি বলেছে। তাহলে এর ইউপ্যাক নাম তোমরা দেখো কি আছে, CH3CH2CHO। তাহলে যেদিকে এখানে কার্যকারী মূলক আছে ওই জন্য এই দিক থেকে নাম্বারিং করবো, 1 2 3 করে দিলাম। তাহলে কয়টা কার্বন আছে, 3টা কার্বন। তাহলে কী হবে প্রোপ। আর কার্যকরী গ্রুপের থাকার জন্য যদি সিঙ্গেল বন্ড থাকে আর কার্যকরী থাকে তার জন্য একটা আন আনতে হয়। আর CHO গ্রুপের জন্য কি L আনতে হবে। তাহলে টোটাল হয়ে যাবে প্রোপান্যাল। তাহলে এর নাম হয়ে যাবে প্রোপান্যাল। তারপরে কি বলেছে, ভিনিগারের মুখ্য জৈব উপাদান
যৌগটির নাম লেখো। তাহলে এটা ভিনিগার হয়ে যাবে অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH, এটা হয়ে যাবে উত্তর, অ্যাসিটিক অ্যাসিড। পিভিসির মনোমারের নাম কি? পিভিসির মনোমারের নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। তাহলে এটা স্কুল শেষ হয়ে গেল তোমার এমসিকিউ আর এসিকিউ। তাহলে যেগুলো ম্যাথ করালাম সেগুলো অবশ্যই তোমরা তুলে নেওয়ার চেষ্টা করবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে অবশ্যই, আর পারলে বেল আইকনটাও দাবিয়ে দেবে। থ্যাংক ইউ গাইস ভিডিওটা পুরো দেখার জন্যে।